সারফারাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমাবে চলো। পিহু সারফারাজের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় ঘুমাব? সারফারাজ স্বাভাবিকভাবেই প্রত্যুত্তর করল, এই বিশাল রুমে কিং সাইজের বেডটা কি তোমার চোখে পড়ছে না? নাকি মনে ধরছে না কোনটা? আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? মানে আমি তো বিছানায় ঘুমাব, কিন্তু আপনি কোথায় ঘুমাবেন? অবশ্যই বিছানাতেই। পিহু উঠে দাঁড়িয়ে কিছুটা অবাক স্বরে বলল, কি? একই বিছানায় আপনি আমি দুজনে একসাথে ঘুমাব? এখানে এমন অবাক হওয়ার কি হল? আমাদের মধ্যকার সম্পর্কটা আসলে কি? সেই সম্পর্ক থেকে কি কি অধিকার লাভ হয় তা নিয়ে কোনো গানই নেই তোমার নাকি? পিহু মিনমিনে স্বরে বলল, গান আছে। সারফারাজ বিছানা থেকে একটা বালিশ উঠিয়ে সেটা আলমারিতে উঠিয়ে রাখল। পিহু বিছানায় নজর বুলাতেই দেখল সেখানে কেবল একটিমাত্র বালিশ রাখা রয়েছে এখন। পিহু বলল, এ এক বিছানায় এ এক বালিশে দুজন মানুষ ঘুমানো যাবে না। আপনার অস্বস্তি বোধ হবে। কে বলল এক বালিশে দুজনকে মাথা রাখতে হবে? বিছানায় তো দুটো বালিশই ছিল, তার ভিতর আপনি একটা উঠিয়ে রাখলেন আলমারিতে, আর তো একটাই রইল এখানে। তাহলে? সারফারাজ নিজের মাথার নিচে বালিশটা নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে নিজের উপর এক হাত রেখে মুচকি হেসে বলল, আল্লাহর এই অধম বান্দার বুকটা কি তার বিবি হায়াতির বালিশ হওয়ার যোগ্যতা রাখে না? পিহু ঠোঁট কামড়ে মাথা নুইয়ে নিল। পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত অদ্ভুত রকমের শিরশির অনুভব হল যেন পিহুর সারফারাজের এরূপ কথা শুনে। সারফারাজ আবারও বলল, আমার জানামতে তো বিয়ের পর স্বামীর বুকি হয়ে থাকে প্রতিটি নারীর ঘুমানোর জন্য সবথেকে আরামদায়ক ও শান্তিপূর্ণ বালিশ। পিহু কিছু বলতে নিবে তার আগেই সারফারাজ বলল, মুখটা বন্ধ অবস্থাতেই চুপচাপ এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ো। অহেতুক সময় নষ্ট করলে, অপ্রয়োজনীয় কথা বললে যা বাকি রেখেছি তাও আজই সেরে ফেলব। পিহুর চোখের আকৃতি স্বাভাবিকের তুলনায় অনেকটা বড় হয়ে গেল, মুখটাও হা হয়ে গেল এবার। পরপরই পিহু নিজেকে কোনোরকমের সামলে নিয়ে বিছানায় উঠে সারফারাজের পাশে মাথা নুইয়ে বসল। কোনোভাবেই পারছে না এই লোকটার বুকে মাথা রেখে শুতে সে। লজ্জায় বুকের ভিতরটা যেন ফেটে কিছু বের হয়ে আসবে এমন মনে হচ্ছে পিহুর। সারফারাজ পিহুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে নিজের বুকের উপর এনে ফেলল। পিহু চোখ মুখ খিচে ওভাবে নিজেকে এক প্রকার গুটিয়ে নিল। সারফারাজ বলল, ইজি হও, নয়তো তোমার ছোট্ট হৃদয়টা ব্রেক ফেইল করে ফেললে আমার কি হবে হায়াতি সেটা একবারও ভেবেছ? পিহু ধোক গিলে নিয়ে বলল, আমার কেমন অস্বস্তি লাগছে এভাবে। ছাড়বেন আমায়? সারফারাজ পিহুর থুতনি স্পর্শ করে ওর মুখটা নিজের বুক থেকে কিছুটা তুলে ধরে বলল, ছাড়ার সুযোগ তো কম আসেনি। বিয়ের আগেই ছাড়িনি, বিয়ের পর ছাড়ব ভাবলে কি করে? তুমি না চাইলেও তোমাকে আমার হতে হয়েছে। তাই তোমার ভালো না লাগলেও, অস্বস্তি হলেও আমার বুকে মাথা রেখেই প্রতিরাতে তোমাকে ঘুমাতে হবে। বুঝলে বিবি হায়াতি? পিহু বুঝে গিয়েছে সারফারাজের থেকে ওর ছাড় মেলা অসম্ভব। তাই সে নিজেকে স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করে সারফারাজের বুকে মাথা ঠেকিয়ে শরীরটা ইজি করে দুচোখ বুজে নিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। সারফারাজ পিহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হায়াতি তুমি এলে আমার প্রাণের খেয়ায়, ভালোবাসার রং বেরঙের ফুলেরা ফোটে নবীন ঋতুর এলোমেলো হাওয়ায়। তোমার ছোঁয়ায় মুছে যায় আমার সব দুঃখ বেদনা। তুমি ছাড়া আমার এ জীবন কেবল ধু মরুভূমির ন্যায় শূন্যতা। হায়াতি তুমি আমার হৃদয় জুড়ে রংতুলিতে আঁকা ছবি। তুমি কাছে থাকলে দুঃখরা হয় ভ্রান্ত, হয় স্বপ্ননীল কবি। তোমার চোখে দেখি নতুন স্বপ্নের রঙিন আলো। তোমার জন্যই বাঁচি আমি, তোমার জন্যই থাকি ভালো। হায়াতি তুমি আমার জীবনের নিঃস্বার্থ এক প্রার্থনা, তুমিহীন এই আমার তো বেঁচে থাকাটাই মানা। তুমি যদি থাকো আমার পাশে এই হাতটিতে তোমার কোমলমতি হাতখানা রেখে, জীবনটা নতুনভাবে সাজবে, বাজবে প্রেমের গান দুটি মানব মানবীর বুকে বুকে। হায়াতি তুমি আমার শান্তির চিরন্তন ঠিকানা, তুমি ছাড়া জীবনের পথচলা রয়ে যাবে অচেনা, অজানা। হায়াতি তুমি আমার অগাধ সুখ। তুমি আমার অশেষ দোয়ায় মিলিত সুমিষ্ট ফল, তুমি ছাড়া আর কিছুই চাই না আমি, তোমাতেই আসক্ত রই। এ মন জুড়ে কেবল বসত শুধু তোমারই। সারফারাজের মুখে এমন হৃদয় স্পর্শ করা কবিতা শুনে পিহু অবাক হল। পিহু বলল, আপনি এত গুণী কেন? পুরুষ মানুষ বুঝি এমনও হয়? সারফারাজ হেসে বলল,
বাকি পুরুষরা তাদের বুকে কিভাবে ট্রিট করে বা তাদের কাছে কেমন পুরুষ হতে থাকে তা আমি জানি না। তবে আমি আমার বুকে পর্যাপ্ত সম্মান, অশেষ যত্ন, অফুরন্ত ভালোবাসা দিয়ে সর্বদা ভরিয়ে রাখব। হায়াতি, তোমার পায়ের নিচে পৃথিবীর সর্বসুখ এনে হাজির করবে তোমার এমপি সাহেব, শুধু তুমিটা তার সাথে থেকে যেও সারাটি জীবন ধরে। পিহুর দুচোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা অশ্রু সারফারাজের বুকের উপর পড়ল। সারফারাজ সঙ্গে সঙ্গে দুহাতে পিহুর দুগাল স্পর্শ করে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এই প্রীতি, কাঁদছ কেন তুমি? কি হলো তোমার? পিহু ঠোঁট কামড়ে কান্না নিয়ন্ত্রণ করে বলল, এই মেয়েটার অগোছালো, অন্ধকারাচ্ছন্ন জীবনে আসলেনি যখন তখন আরও আগে কেন এলেন না এমপি সাহেব? আপনার এত ভালোবাসা, এত সম্মান, যত্ন আমি পিহুর হিচকি উঠে গিয়েছে। যার দরুন কথা শেষ করতে পারছে না সে। সারফারাজ অতিয়ত্নে পিহুর চোখের পানি মুছে দিতে দিতে বলল, সবকিছুরই একটা উপযুক্ত সময় থাকে। তোমার আমার সাক্ষাৎ ও এরপর তুমি আমি থেকে আমরা হওয়ার এই সময়টাও পূর্ব নির্ধারিত ছিল। সঠিক সময়েই আমরা একে অপরের দেখা পেয়েছি এবং সারাটা জীবনের জন্য একে অপরের সঙ্গে পবিত্র সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছি। পিহুর কান্না থেমে গিয়েছে। পিহু সারফারাজের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারফারাজ আবারও বলল, তোমার এই হরিণের ন্যায় কাজল কালো নয়নজোড়া এভাবে অশ্রু দ্বারা বারবার কেন ভিজাও হায়াতি? তোমার এমপি সাহেবের বুকের ভিতরটা এতে কতটা পুড়ে তা কেন বুঝো না তুমি? কেন নিষেধ মানো না? আমায় কষ্ট দিতে ভালো লাগে তোমার? পিহু বলল, ক্ষমা করে দিন, আর হবে না। সারফারাজ ওর দুহাত নিজের মাথার নিচে ভাঁজ করে রেখে বলল, এভাবে যদি আর কিছু সময় তাকিয়ে থাকো, সত্যি বলছি তারপর যা হবে তার জন্য আমায় দোষ দিতে পারবে না তুমি প্রীতি। তোমার এই দৃষ্টি আমার কন্ট্রোল লেভেলের চরম পরীক্ষা নিচ্ছে। আমি এবার হেরে যাব কসম। সারফারাজের কথার ভাঁজ বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল পিহুর। পিহু সঙ্গে সঙ্গে শক্ত করে ঠোঁট চেপে দৃষ্টি সরিয়ে সারফারাজের বুকে মাথা ঠেকিয়ে ওর বুকের উপরেই হালকাভাবে একটা কিল বসিয়ে দিয়ে বলল, অসভ্য লোক কোথাকার। সারফারাজ আউচ বলে হাসতে হাসতে নিজের মাথার নিচ থেকে হাত দুটো সরিয়ে সেই দুহাতেই পিহুকে কমল বাঁধনে জড়িয়ে নিল। পিহুর ঠোঁটেও ফুটে আছে লজ্জামাথা হাসির রেখা। পরের দিন সকালে নির্ঝর নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল গতকাল রাতের সেই মেয়েটি সোফায় বসে আছে। মেয়েটির হাতে একটা ম্যাগাজিন ধরা। নির্ঝর এগিয়ে এসে বলল, ভেবেছিলাম আপনার আগেই আমার ঘুম ভেঙে যাবে আর আমাকে অপেক্ষা করতে হবে আপনার ঘুম ভাঙার জন্য। কারণ গতরাতে আমার ঘরের দরজায় বাহির থেকে তালা ঝুলিয়ে চাবিটা নিজের সাথে নিয়ে ঘুমিয়েছিলেন কিনা। মেয়েটি ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতেই বলল, আপনার রুমে তালা লাগিয়ে নিজের রুমে আসার পর কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আপনার সাথে ওভার কিছু করে ফেলছি, তাই একটু পরেই এসে তালা খুলে দিয়েছিলাম। আপনি ঘুমিয়েছিলেন হয়তো, তাই বুঝতে পারেননি। নির্ঝর চোখের আকৃতি কিঞ্চিৎ ছোট করে বলল, আপনি কি সুস্থ আছেন? উল্টোপাল্টা কিছু খেয়ে ফেলেননি তো? মেয়েটা নির্ঝরের দিকে তাকিয়ে বলল, মানে? বুঝলাম না। ওভার সন্দেহ করা যে আপনার অভ্যাস, এমনটা মনে হয়েছিল গতকাল রাতে প্রতি পদে পদে আমার দিকে ওভাবে সন্দেহের তীর ছুঁড়ে মারার জন্য। কিন্তু সকাল হতে না হতেই আপনার এমন রূপ দেখতে পারব ভাবিনি। তাই আর কি জানতে চাইলাম ঠিক আছেন কিনা, উল্টো পাল্টা কিছু পেটে পড়ল কিনা ভুলবশত। মেয়েটা হালকা হেসে বলল, গত রাতে যেই আমিটাকে দেখেছিলেন সেই আমিটাই আজকেও আপনার সামনে বসে আছি। তবে গতকাল রাতে আপনার সাথে কথার ধরন ও আচরণ যেমন ছিল তা কেবল আপনাকে বাজিয়ে দেখার জন্য করেছিলাম। একজন পুরুষ মানুষ হয়েও আপনাকে এতটা ধৈর্যশীল হয়ে টিকে থাকতে দেখে অমন আচরণ করতে আমার বেশ ভালোই লাগছিল। নির্ঝর নিজের চেহারায় অবাক ভাব ফুটিয়ে বিড়বিড়িয়ে বলল, শালা আমি হলাম জন্মগত মদন। একটা মেয়ে আমার ইজ্জত নিয়ে কয়েক ফ্লেভারের ফালুদা বানানোর পাশাপাশি মদন প্রো ম্যাক্সও বানিয়ে দিল, আর আমি কত সুন্দরভাবে তা হয়েও গেলাম। নির্ঝরে, তোর নামটার সাথে তোর জীবনটা বড্ড বেমানান লাগছে। তোর এই নাম পরিবর্তন করে অতি শীঘ্রই নতুনভাবে আকিকা করে রাখা উচিত অতিঝর খান। মেয়েটা বলল, একা একা কি বিড়বিড় করছেন? নির্ঝরের ধ্যান ভাঙল। নির্ঝর বলল, সবকিছুর ভিড়ে আপনার নামটাই জানা হল না। কি নাম আপনার? আমার নাম ইলমা ইসলাম। ইসলাম পদবিটা বোনের থেকে জানা।
এর আগে কোথায় থাকতেন? আর গতরাতে কোথায় থেকে অমন ছুটে এসেছিলেন পালানোর মতো করে জানতে পারি কি? ইলমা শান্ত দৃষ্টি নিয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, জানাটা কি খুব প্রয়োজন? যদি প্রবলেম না থাকে তাহলে জানান। এরপর ইলমা দৃষ্টি নামিয়ে শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন আমার বয়স 6 বছর। দুনিয়ায় আপন বলতে সেই সময় ছিল একমাত্র আমার বড় ইশরা। ওর বয়স তখন ছিল মাত্র 10 বছর। আমাদের চাচারা আমাদের ঠকিয়ে সব সম্পত্তি জালিয়াতিভাবে হাতিয়ে নিয়ে অমন অসহায় মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এরপর আমাদের এক সহৃদয়বান ব্যক্তির সাহায্যে ঠাঁই হয় একটা অনাথ আশ্রমে। সেখানেই আমাদের বেড়ে ওঠা। ইশরা আপার বয়স যখন 18 হয় তখন আশ্রমের নিয়ম অনুযায়ী আপাকে বিয়ে দিয়ে দেন আশ্রমের প্রধান কর্তা। কিন্তু আপার স্বামী ও শ্বশুরবাড়ির লোক অনেক জালিম ছিলেন। তারা উঠতে বসতে আপাকে অনাথ হওয়ার খোঁটা দিতেন, কোনো প্রকার যৌতুক দিতে পারেনি জন্য মারধর ও করত। এ বিষয়ে আপা আশ্রমের প্রধান কর্তাকে জানিয়েও ছিল। কিন্তু তারা আমার কাছে বিষয়টা চেপে গিয়েছিলেন। আর তারা আপার শ্বশুরবাড়ির লোকদের স্ট্রিক্টলি বলেছিলেন, এসব যৌতুক দেওয়ার দায়িত্ব তাদের না। তারা নিজেদের জন্ম দেওয়া মেয়েকে বিয়ে দেননি যে এত দায় তাদের মেটাতে হবে। এসব মেয়েরা কেবল এখানের আশ্রিতা। সময় ও বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে তারা তাদের সব দায় থেকে নিজেদের মুক্ত করে নেন। আমি আপার সাথে দেখা করতে চাইলে আমাকেও ঘরবন্দি করে রাখা হতো। বিষয়টা আর স্বাভাবিক থাকে না। কিছুদিন পরেই আশ্রমে আপার লাশ আসে। ওরা আমার বোনটাকে মেরে ফেলেছিল। আর সম্পূর্ণ দায় কত নিখুঁতভাবে আমার আপার উপরেই বর্তে দিয়েছিল। বলেছিল আমার আপা নাকি নিজ ইচ্ছেতে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। গলায় দড়ি দেওয়ার কারণ ছিল সে নাকি পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছিল। এ বিষয়ে সবাইকে জানানোর কথা বললে সে লজ্জা নিতে না পেরে আত্মহত্যা করেছে। কিন্তু আমার শতভাব বিশ্বাস ছিল আপার প্রতি আপা কখনই এত ঘৃণ্য কাজ করতে পারেন না। জীবনে উত্থান পতন সময় কম আসেনি আমাদের। আপার যদি সত্যিই কারোর সাথে নোংরামি করার হতো তাহলে সে অনেক আগেই করত, বা যদি আত্মহত্যাও করার হতো সেটাও করতে পারত। কিন্তু সে করেনি। আপার আকস্মিক মৃত্যুর পর আমি পুরোপুরি অসহায় হয়ে পড়ি। একটা মানুষও আমার সাথে ছিল না আপার হয়ে লড়াই করার জন্য। আর না আমার কাছে কোনো প্রমাণ ছিল যা দ্বারা আমি আপা যে আত্মহত্যা করেনি বরং তাকে খুন করা হয়েছে তা প্রমাণ করতে পারব। এরপর আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। আশ্রম থেকে তখন আমায় বিয়ে দেওয়ার জন্য আশ্রমের প্রধান কর্তা উঠে পড়ে লাগেন। তাই আমি সেখান থেকে গতরাতে পালিয়ে এসেছি। এই বলে ইলমা থামল। ওর দুচোখ বেয়ে অঝোর ধারায় অশ্রুরা ঝরে পড়ছে। নির্ঝর পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গিয়েছে যেন। সকালবেলা পিহু ধীরে ধীরে চোখ মেলে আবারও বুঝে নিল। পিহু অনুভব করল সে সারফারাজের বুকের ভেতরে ওরই শক্ত বাহুবন্ধনে বন্দিনী হয়ে আছে। মুহূর্তেই গত রাতের কথা মনে পড়ল পিহুর। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে নীরব হাসি খেলে গেল ওর। সারফারাজ তখনও ঘুমে ডুবে আছে। পিহু কিছুটা সাহস সঞ্চয় করে আস্তে করে মাথা তুলল। তারপর কৌতূহল ভরা চোখে সারফারাজের দিকে তাকিয়ে রইল। পিহুর বুকের ভেতর অদ্ভুত এক উচ্ছ্বাস ভর করল। পিহু ওর ডান হাতের এক আঙুল এগিয়ে নিয়ে এলো সারফারাজের মুখের উপর। আলতোভাবে প্রথমে ছুঁয়ে দিল সারফারাজের জোড়া ভ্রু, তারপর ওর বন্ধ দুচোখের পাতা, ওর সরু নাকটা, খোঁচা খোঁচা দাড়িগুলো ছুঁয়ে দেওয়ার পর পিহুর আঙুলটা থেমে গেল সারফারাজের ঠোঁটের একদম কাছাকাছিতে। পিহুর ঠোঁট জোড়া হালকা কেঁপে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, আপনার গায়ের রং আমার থেকে কত উজ্জ্বল। এই জোড়া ভ্রু বিশিষ্ট চোখজোড়া বুজে রাখা অবস্থাতেও কি অসম্ভব সুন্দর লাগছে। সরু নাকটা, খোঁচা খোঁচা দাড়িগুলো সবটাই একেবারে নিখুঁত। ইচ্ছে করছে আরও গভীরভাবে ছুঁয়ে দিতে। আর এই ঠোঁট দুটো কি অসম্ভব গোলাপি রঙামতো। কতটা পুরো। ইচ্ছে করছে। পিহুর কথা শেষ হওয়ার আগেই সারফারাজ চোখ মেলে তাকাল। হঠাৎ ধরা পড়ে গিয়ে পিহুর একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল যেন। পিহু এদিক সেদিক তাকাচ্ছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। সারফারাজ ভ্রু উঁচিয়ে ফিসফিস করে বলল, কি ইচ্ছে করছে হায়াতি? মুহূর্তেই পিহুর সর্বশরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। এতক্ষণ ধরে যেই কথাগুলো অতি সাহস নিয়ে বলছিল পিহু এখন সব সাহস ফুস হয়ে গিয়েছে মুহূর্তেই। পিহু কিছু না বলে সারফারাজের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল।
ফলস্বরূপ সারফারাজ ওকে আরও গভীরভাবে আঁকড়ে নিতে এক ঝটকায় উল্টে দিল। এবার সারফারাজ পিহুর উপরে আর পিহু বিছানায় সাথে শরীর ঠেসে একেবারে বন্দিনী হয়ে গেল। পিহু লজ্জায় দুচোখ শক্ত করে বন্ধ করে ফেলল। কাপা কণ্ঠে বলল, ছাড়ুন এমপি সাহেব, প্লিজ, না হলে এবার লজ্জায় আমি অজ্ঞান হয়ে যাব সত্যিই। সারফারাজ গভীর দৃষ্টিতে পিহুর দিকে তাকিয়ে ধীরস্বরে বলল, আগে বলো, তখন তোমার কি ইচ্ছে হচ্ছিল? কিছু না, কোনো ইচ্ছে কা। পিহুর ঠোঁটের উপর সারফারাজ ওর ডান হাতের শাহাদত আঙুলটা ঠেকিয়ে চোখ নামিয়ে ফিসফিস করে বলল, একদম মিথ্যে বলবে না, কারণ আমি জানি তখন তোমার কি ইচ্ছে করছিল। পিহু এবার অস্থির হয়ে মুখ ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু সারফারাজ এক হাত দিয়ে ওর দুগালের নিম্নাংশ আলতো করে চেপে ধরে মুখটা ফের টেনে আনল নিজের মুখের বরাবর। পিহু লজ্জায় দুহাতে বিছানার দুপাশের চাদর খামচে ধরল। সারফারাজ ধীরে ধীরে পিহুর ঠোঁটের দিকে ঝুঁকতে ঝুঁকতে বলল, এবার আর কোনো নিস্তার নেই হায়াতি। এই ঠোঁটের স্বাদ নেওয়া আমার জন্য বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। সরি। পিহুর বুকের ভেতর হৃদস্পন্দনের গতি বেড়ে কয়েক গুণ হয়ে গিয়েছে। শ্বাস রুদ্ধ হয়ে আসছে। সারফারাজের ঠোঁট যখন পিহুর ঠোঁটজোড়া থেকে কয়েক ইঞ্চি দূরে, তখনই ওদের রুমের দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এল। সারফারাজ বিরক্তিতে মুখ কুঁচকে নিয়ে বলল, আহ, কি শালার জীবন আমার! একটুখানি মুড নিয়ে একটা চুমু খেতে চাইছিলাম, আর সেই সময়েই দরজায় এসে বিনা মেঘের বজ্রপাতের মতো কড়া নাড়তে হল।